সরকার ওই যে সরাসরি ধান কিনতে হবে কৃষকের কাছ থেকে, এরপর আপনার কাজ, আপনি তার কাছে যাবেন, যদি না যেতে পারেন তাহলে আপনি ব্যর্থ। হলো এবার অতিবৃষ্টির কারণে এই সিজনে অতিবৃষ্টি হবে, এটা মোটামুটি বাংলাদেশের প্রতি বছরই হয়, কিন্তু সরকারের কোনো আগাম এই ক্ষেত্রে কোনো তারা ব্যবস্থা নেয় নাই যে এখান থেকে আমি কিভাবে কৃষককে উদ্ধার করব বা রক্ষা করব। এবং এর পরবর্তীতে সরকার যেহেতু ধান কেনে, সরকার আসলে ধান কম কেনে, সরকার চাল কেনে বেশি, কিন্তু চাল কিনলে এটাতে কিন্তু কৃষকের কোনো লাভ হয় না। সরকার চাল কেনে ওই মিলারদের কাছ থেকে, ফরিয়াদের কাছ থেকে, এবং এই সমস্ত গোডাউন মিলারের যারা মালিক তারা কারা হয় আমরা জানি, তারা সবই যখন যে সরকার থাকে তাদের লোকজন হয়। ফলে এই যে ধান ডুবে গেল, এই ধান ডুবে যাওয়ার কারণে এখন কৃষকের তো শ্রমিক নাই, কৃষকের হারভেস্টর নাই, ওই যে একটা মেশিন সেটা নাই, তারপর আবার ধান শুকানোর মেশিন, এগুলো কিছু নাই। এগুলো আছে সব যাদের টাকা পয়সা আছে তাদের আছে, কিন্তু সরকারের উচিত ছিল যে হারভেস্টর, এখন এই যে ফসল কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাহলে আমি হারভেস্টর দিব কৃষককে ওই একটা মেশিনের মতো, তারপরে আপনার ধান শুকানোর জন্য মেশিন দেবো, এগুলো সরকারের উচিত ছিল। সরকারের এত এত খাদ্য কর্মকর্তা আছে, এত কৃষি কর্মকর্তা আছে, উপজেলা অফিসাররা আছেন, তারা কি করছেন? এগুলো ওই মধ্যস্বত্ব ভোগীদের হাতে তুলে দেওয়ার কারণে তারা আপনার কৃষকের কাছ থেকে এইটা থেকেও মুনাফা করার চেষ্টা করছে, ওয়ারেস কৃষক কিন্তু তার যেটা বেসিক যেটুকু পাওয়ার কথা সেটুকু পাচ্ছে না। তো এই সমস্যা থেকে আপনি উত্তরণ করবেন কিভাবে? আপনার কোনো পরিকল্পনা আছে? বড় মৌসুমটা হলো বাংলাদেশের যে চাল উৎপাদন হয় তার 60% আসে এখান থেকে, 60% আসে এই একটা মৌসুম থেকে। তার মধ্যে আবার 25 থেকে 30% দেয় আমাদের হাওড় অঞ্চলের যে 7-8টা জেলা সেখান থেকে। তাহলে এখানে যখন এবার ধান ডুবে গেল, তাহলে এটার একটা মারাত্মক প্রভাব পড়বে আমাদের এই সামনে। আপনারা দেখতে পাবেন, যেটা মাঝারের কথা আসছে, যে একটা তো কৃষক তো আগামী সারা বছর কিভাবে চলবে, ঋণে জর্জরিত হবে তারা। কৃষকরা বলছেন যে আমরা ঋণে জর্জরিত হব, এটা হলো একদিক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে চাল বাজার থেকে আমরা কিনে খাই, ফুটানি করি, এটাও তো আমরা করতে পারবো না, এবং চাল আমদানি বাড়বে। চাল তো এমনি আমরা আমদানি করি, আরও আমদানি বাড়বে, এবং দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। আর মূল্যস্ফীতি বাড়ার মানে হচ্ছে নতুন নতুন আরও গরিব তৈরি হবে। ফলে এই যে চালের এই সংকট, হাওড়ের এই সংকট, ডুবে গেছে আমাদের হাওড় অঞ্চল, এটা কিন্তু শুধু হাওড়ের সমস্যা না, আঞ্চলিক সমস্যা না, কৃষকের সমস্যা না, এটার একটা ধাক্কা এসে লাগবে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর উপরে, যারা এমনিতেই সরকারের ভুল নীতির কারণে, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতির একটা ঘানি ইতিমধ্যেই টানছে। এই চালের এই সংকটটা আবারও আরেকটা মূল্যস্ফীতি ডেকে আনবে, এবং আপনি দেখবেন যে যাকে বলে যে নিউ পুয়ার, আরও নতুন নতুন গরিব কিন্তু তৈরি হবে। মানে আপনার ওই উপরে ফিটফাট, বাইরে সদরঘাট একটা কথা, ভেতরে সদরঘাট একটা কথা আছে না, উপরে মনে হবে মধ্যবিত্ত, বাইরে মনে হবে মধ্যবিত্ত, খুব ঠাটবাট, ফ্ল্যাটে থাকি, রেস্টুরেন্টে খাই, কিন্তু আসলে তারা নতুন মানে যেটা গরিবী, এই গরিবীর ইয়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই সমস্যা থেকে আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, 4টা কাজ করা দরকার। এর মধ্যে কিছু আছে স্বল্পমেয়াদী এবং কিছু আছে দীর্ঘমেয়াদী। 1 নম্বর কাজ, সরকারের উচিত এই কৃষি কার্ডের তামাশা বাদ দিয়ে ফসলের বীমা করা। আবহাওয়ার সাথে মিল রেখে সরকারের উচিত যে আমরা কৃষককে বীমা দেব, বীমার আওতায় আনবো। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে এই বীমার মাধ্যমে নগদ অর্থ কৃষকের কাছে যেতে হবে। এটা সরকারের 1 নম্বর কাজ হওয়া উচিত। দ্বিতীয় কাজ হচ্ছে, সরকারের উচিত যে আপনারা যে মিলারদের কাছ থেকে, ওই যে গোডাউনের মালিকের কাছ থেকে চাল কেনেন, তারা কিন্তু অল্প দামে একেবারে খুবই ঠকিয়ে কৃষককে ধানটা কিনে নেয়, এবং তারপর সেটাকে শুকিয়ে বেশি দামে আপনাদের কাছে বিক্রি করে। কারণ আপনারা যে একটা কঠিন প্রক্রিয়া করে রেখেছেন, কৃষককে আপনার ওই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ধানটা শুকায় আনতে হবে, আর্দ্রতার একটা নির্দিষ্ট পরিমাপ থাকতে হবে, এই জটিল প্রক্রিয়া তো আমাদের কৃষক বোঝে না। সে সারা বছর ফসল ফলাবে, তারপর আবার আপনার এই সমস্ত প্রক্রিয়ার পেছনে ঘুরবে। আপনি পারলে সেই মডেলে যান, যেটা আমাদের মরহুম ডাক্তার জাফরুল্লাহ সাহেব বলেছিলেন, যে চিকিৎসা যাবে মানে রোগীর দুয়ারে, বাংলাদেশের জনগণের দুয়ারে দুয়ারে চিকিৎসা যাবে। একইভাবে কৃষকের দুয়ারে যদি সরকার না যেতে পারে, ফসল ফলানোর পরে কৃষকের আর কোনো কাজ নাই, এরপর আপনার কাজ, আপনি তার কাছে যাবেন, যদি না যেতে পারেন তাহলে আপনি ব্যর্থ। এই কারণে সরকার ওই যে সরাসরি ধান কিনতে হবে কৃষকের কাছ থেকে, সরকার কিন্তু ধান কম কেনে, বেশিরভাগই চাল কেনে, এই জন্য সরাসরি আপনাকে ধান কিনতে হবে, তাহলে কৃষক লাভবান হবে। এটা হলো 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে, আপনার মৌসুমের আগেই আপনারা জানেন যে আমাদের মৌসুমটা হওয়ার পরে যখন ফসল কাটার মোমেন্ট আসে, সেই সময় সরকার একটা দাম নির্ধারণ করে, এবং তারও 15-20 দিন পরে তারা কেনা শুরু করে, এবং এর মধ্য দিয়ে কৃষক আসলে ধানের দামটা হারায়। এই জন্য ফসল, যেটা ভারতে হয়, যেটা আমাদের শ্রীলঙ্কা কিংবা নেপাল এই সমস্ত দেশে হয়, যে ফসল ফলানোর আগেই, মৌসুমের আগেই আপনাকে বলতে হবে যে এবার সহায়ক মূল্য হবে এত। যদি আমরা এটা বলতে পারি, তাহলে কৃষক আসলে তার বার্গেনিং ক্যাপাসিটি বাড়বে। এটা হচ্ছে 3 নম্বর কাজ। এবং 4র্থ কাজ হচ্ছে, আপনাকে মানে কৃষককে এই যে বীমা এবং আবহাওয়ার
যেটা আমরা বললাম যে আবহাওয়া ভিত্তিক বীমা, এগুলোর মধ্যে নিয়ে আসতে হবে, একটা সেফটি নেটের মধ্যে আনতে হবে। এই 3-4টা কাজ যদি আমরা করতে পারি, এর পাশাপাশি তো আমাদের কৃষি খাতকে আরও উন্নত করার জন্য আরও অনেক অনেক কাজ বাকি আছে, কিন্তু একেবারেই মানে যাকে বলে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যদি এই 3-4টা কাজ আমরা করতে পারি বা সরকার করে, তাহলে আসলে কৃষকের এই যে এখনকার যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছে, 2.5 লক্ষ কৃষক সর্বশান্ত হয়েছে এবং এরা কিন্তু অনেকেই ধান চাষ ছেড়ে দেবে। ধান চাষ ছেড়ে দিয়ে তারা শহরে আসবে রিক্সা চালাতে, শহরে আসবে ফুটপাতে বসে কিছু একটা বিক্রি করতে, আপনি তারপর আবার আপনার পুলিশ এবং আপনার ক্যাডার বাহিনীকে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেবেন, তাদের কাছ থেকে চাঁদাবাজি করবেন। অলরেডি যারা সর্বশান্ত, যারা শহরে এসেছে, তাদের উপর আপনি আবারও জুলুম করবেন। এই জুলুমের থেকে আমাদের কৃষকদেরকে বের করে আনতে হলে তাদেরকে সরাসরি সরকার টু কৃষক, কৃষক টু রাষ্ট্র, এই ব্যবস্থা করতে হবে। মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা আছে, ফরিয়ারা আছে, ব্যাপারীরা আছে, তাদেরকে এবং এরা আপনাদের লোক, আপনাদের সব ক্যাডার, আপনাদের সব সন্ত্রাসীদেরকে আপনারা ওখানে রেখেছেন। এইটাকে বাদ দিতে পারলে তাহলে কৃষক সরাসরি লাভবান হবে, এরকম আমাদের কাছে মনে হয়। এবং এখন কৃষকদেরকে আপনারা তালিকা করেন, কৃষি কার্ডের ফুটানি বাদ দিয়ে তালিকা করে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আপনারা আর্থিক সহযোগিতা করেন, যে তাদের ঋণগুলো আপনাদেরকে পরিশোধ করতে হবে, সরকারকে করতে হবে এই কাজ।